বাংলাদেশের সংবিধানে কত ধরনের মালিকানার কথা বলা আছে? HTML কি? ফিফা 2026 বিশ্বকাপের বলের নাম কি? আসসালামু আলাইকুম, সবাইকে বিদ্যাবাড়ি ক্লাসরুমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন মুস্তফা। আজকে মূলত আপনাদের সাথে এসেছি খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা। আমরা দেখলাম রিসেন্ট যে নিয়োগ পরীক্ষাটা হলো 29/11/2025 সালে। খাদ্য অধিদপ্তরে খুবই গুরুত্বপূর্ণ একটা পদ যদি আমরা বলি সহকারী উপপরিদর্শক। এই সহকারী উপপরিদর্শক থেকে আপনাদের সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো এসেছিল, এই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো বিশ্লেষণ করে উত্তর সহ আলোচনা করার চেষ্টা করব। আশা করি আমাদের লাইফটা খুবই ভালো হবে এবং খুবই আপনাদের জন্য ফ্রুটফুল হবে বলে আমি মনে করি। তো খাদ্য অধিদপ্তরের আমরা দেখেছি যে সাধারণ জ্ঞানের 10টার মতো প্রশ্ন এসে থাকে। এখন যেহেতু 50 নম্বরে আপনাদের প্রিলি পরীক্ষা হয়ে থাকে, এজন্য খাদ্য অধিদপ্তর বা খাদ্যের যে প্রশ্নগুলো এগুলো সচরাচর 10টা বা 12টা এরকম করেই চলে আসে। তো সাধারণ জ্ঞানে আমার প্রশ্ন আছে 10টার মতো। আমি চেষ্টা করব এই 10টা প্রশ্ন থেকে কিভাবে আপনাদেরকে আরো বেশ কিছু প্রশ্ন দেওয়া যায় বা এখান থেকে আর কোন রিলেটেড প্রশ্ন আসে। একটা জিনিস মনে রাখবেন, খাদ্য মানে হচ্ছে এখানে খাদ্য বিষয়ক যে সকল তথ্যগুলো আছে এগুলো অনেক ক্ষেত্রে বিজ্ঞান ভিত্তিক প্রশ্ন হয়ে থাকে। হ্যাঁ, সেই জন্য এখানে বিজ্ঞানের প্রশ্ন, বেশ কিছু বিজ্ঞানের প্রশ্ন দেওয়া আছে। প্রথমে যদি আমরা যাই, দেখেন বজ্র বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়? বজ্র বৃষ্টি অর্থাৎ যদি বজ্র সহ বৃষ্টি হয় তাহলে কোনটি মূলত মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে এখানে বলা আছে। তাহলে আমরা যদি ফসফরাসে যাই, ফসফরাস মূলত কেন যায় না? ফসফরাস মূলত যদি আমরা বলি মাটিতে সার থেকে তৈরি হয়। কি থেকে তৈরি হয়? সার থেকে ফসফরাস তৈরি হয়। এখানে যদি আমরা পটাশিয়াম বলি, পটাশিয়ামও কিন্তু বজ্র বৃষ্টির জন্য হয় না। অক্সিজেন কোনো খাদ্য নয়, বরং এটা শ্বাস প্রশ্বাসের একটা মাধ্যম, তাই না? এটা কোনো কি শ্বাস প্রশ্বাসের একটা মাধ্যম। তাহলে আমরা যদি দেখি পটাশিয়ামও হচ্ছে না, অক্সিজেনও হচ্ছে না, তাহলে উত্তর হচ্ছে কি নাইট্রোজেন। অর্থাৎ মাটিতে এটা মিশে মাটির যে অম্লীয় ক্ষারটা আছে এই ক্ষারের সাথে একত্র হয়ে মূলত বজ্রবৃষ্টির যে বৃষ্টির পানি এবং অক্সিজেনের সাথে একত্র হয়ে কি করে? উদ্ভিদের জন্য খাদ্য উপাদান বৃদ্ধি করে। তাহলে আমরা বুঝতেই পারি যে বৃষ্টির সময় উদ্ভিদের বা বজ্র বৃষ্টির সময় আমাদের যদিও না ক্ষতি, কিন্তু এই বজ্র বৃষ্টিরা অনেক উদ্ভিদের জন্য আবার অনেক বেশি উপকারী। এই বজ্র বৃষ্টির ফলে তাদের একটা খাদ্য উপাদান তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে কি নাইট্রোজেন। আর এই নাইট্রোজেনের বলে কিন্তু উদ্ভিদ মোটামুটি ভাবে বৃদ্ধি পাওয়া থেকে শুরু করে উদ্ভিদের বেশ কিছু চাহিদা পূরণ হয়ে যায়। এবার আমরা 43 নম্বর প্রশ্নে যদি দেখি, জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন? আমরা সবাই জানি যে জাতিসংঘের মহাসচিব বর্তমান প্রেক্ষাপটে যদি জাতিসংঘকে আমরা বলতে চাই, জাতিসংঘ হচ্ছে বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় আন্তর্জাতিক একটা সংগঠন। এটা মূলত 1945 সালে তৈরি হয়, তাই না? 1945 সালে হয়। এটা বাংলাদেশ মূলত জাতিসংঘের সদস্য পদ পায়। বাংলাদেশ সদস্য পদ পায় 1974 সালে। কত সালে? 1974 সালে 136তম দেশ হিসেবে 29তম সম্মেলনের মাধ্যমে। কিন্তু এখানে যেহেতু বলা আছে যে জাতিসংঘ মহাসচিব যিনি আছেন, এই মহাসচিব যদি আমরা দেখি, এখনো জাতিসংঘের মহাসচিব হচ্ছে আন্তোনিও গুতেরেস, তাই না? বর্তমান যিনি আছেন আন্তোনিও গুতেরেস। এই আন্তোনিও গুতেরেস বর্তমান জাতিসংঘের মহাসচিব আছেন। তিনি পর্তুগালের নাগরিক। কোন দেশ? পর্তুগালের নাগরিক। এখন এনাকে ঠিক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কার সুপারিশ দরকার হয়? এনাকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কার সুপারিশ দরকার হয়? আমরা যদি দেখি এখানে স্থায়ী সদস্য, আমরা সবাই জানি স্থায়ী সদস্য 5টি, তবে স্থায়ী সদস্য শুধুমাত্র একে নিয়োগ দিতে পারে না বা সুপারিশ করতে পারে না। এখানে একটা পরিষদ, স্থায়ী সদস্য কোনো পরিষদ নয়, এটা একটা কমিটির মধ্যে থেকে কিছু সদস্যের কথা বলা আছে যারা জাতিসংঘের স্থায়ী পরিষদের সদস্য, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন। এই 5টা দেশ হচ্ছে জাতিসংঘের স্থায়ী পরিষদের সদস্য। তো তাহলে এটা স্থায়ী সদস্যদের হচ্ছে না, বাদ দিলাম, আমরা এখান থেকে কেটে ফেললাম। 2 নম্বরে যদি আসি, ন্যাটো কোনোভাবে হওয়ার সম্ভাবনা। এটা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটা হচ্ছে ইউরোপ ভিত্তিক, তাই না? তো ইউরোপ ভিত্তিক একটা সামরিক জোট। কি জোট? সামরিক জোট। তাহলে এটাও বাদ হয়ে গেল। তাহলে নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদ, এই যে নিরাপত্তা পরিষদটা হচ্ছে উত্তর। অর্থাৎ নিরাপত্তা পরিষদের মধ্যেই মূলত সদস্য সংখ্যা হচ্ছে 15 সদস্য। কত সদস্য? 15 সদস্য। এখানে 15 সদস্যের মধ্যে 5 জন হচ্ছে একেবারে স্থায়ী সদস্য,
এবং 10 জন হচ্ছে অস্থায়ী সদস্য, এটা প্রতি বছরে তারা কি হয়, নিয়োগপ্রাপ্ত হয়। 5 জন স্থায়ী এবং 10 জন হচ্ছে অস্থায়ী সদস্য। আমরা বাংলাদেশও 188-89 সালে জাতিসংঘের অস্থায়ী সদস্যপদ পেয়েছিলাম। তো 5 জন এই যে স্থায়ী সদস্য এবং 10 জন অস্থায়ী সদস্য মিলে মোট 15 জন সদস্যের সমন্বয়ে নিরাপত্তা পরিষদ গঠিত। আর এই নিরাপত্তা পরিষদের সুপারিশের মাধ্যমে মূলত কি হয়, জাতিসংঘের মহাসচিবকে নিয়োগ দেওয়া হয়ে থাকে। তাহলে উত্তর কি, নিরাপত্তা পরিষদ। আর সাধারণ পরিষদের এমন তেমন কোনো কাজ নেই। সাধারণ পরিষদ শুধু এই যে কাউকে সুপারিশ করার ক্ষেত্রে সাধারণ পরিষদ চূড়ান্তভাবে কি করে, মনোনীত করে থাকেন, বা চূড়ান্ত রেজাল্টটা যদি আমরা বলি, চূড়ান্ত রেজাল্টটা দিয়ে থাকে সাধারণ পরিষদ। এবার আমরা আসি মাটির পিএইচ, মানে মাটির যে অম্লীয় মান যেটাকে আমরা বলে থাকি, পিএইচ মানে অম্লীয় মান, যেটা মাটির পিএইচ মান 3-এর কম হলে কোন খনিজ পদার্থযুক্ত সার ব্যবহার করতে হয়? নাইট্রোজেন ও সালফার, পটাশিয়াম ও ফসফরাস, ফসফরাস ক্যালসিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। এটা আপনার উত্তর করেন দেখি। যে মাটির অম্লীয় যে ক্ষারের কথা বলা আছে, নাইট্রোজেন, সালফার, এরপর যদি আমরা বলি পটাশিয়াম, এরপর যদি আমরা বলি যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এটার উত্তর সচরাচর আমরা যদি দেখি যে মাটির মান কম হয়ে গেলে অবশ্যই সেখানে কি দরকার হয়, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের দরকার হয়। কারণ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের জোড়া যে মানে সংযুক্ততা আছে, এর মাধ্যমে মাটির পিএইচ মান বৃদ্ধি পায়। কি হয়, ব্যবহার করতে হয়। এটার মাধ্যমে সারের যে আমরা যদি মাটির মান যেটা বলা হয়, এটা বৃদ্ধি পায়। HTML কি? HTML যদি আমরা বলি হাইপার টেক্সট, তাই না? হাইপার টেক্সট, তারপরে কি হবে বলেন তো দেখি? হাইপার টেক্সট মেইল বক্স নাকি? হাইপার টেক্সট মেইল বক্স নাকি বলেন তো দেখি? HTML কি? আগে আমরা যদি এটা HTML এর পুনরূপ করি তাহলে কি হবে? হাইপার টেক্সট HT, তাই না? হাইপার টেক্সট, অনেকেই কিন্তু এই জায়গাটা অনেক কিছু ভুল করে ফেলেন যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আমরা এটা বলতে পারি। কি এটা বলবো? হাইপার টেক্সট MARKUP মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা বলা হচ্ছে যে এটা কি ডাটাবেসের কোনো ভাষা? না, ডাটাবেসের ভাষা এটা না। এটা আমরা যদি দেখি ক নম্বর উত্তর, কোনোভাবে HTML ডাটাবেসের কোনো ভাষা হতে পারে না। তারপরে আমরা যদি আর পরের অপশনগুলোতে যাই, একটু যদি দেখি, ডেটা উপস্থাপনের ভাষা, ওয়েব ব্রাউজার, প্রোগ্রামিংয়ের ভাষা, এটা HTML হচ্ছে আমরা যদি বলি হাইপার টেক্সট, তাই না? মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষা এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে এটা কিন্তু ধরে নিতে পারেন ডেটা উপস্থাপনের ভাষা। HTML কি? এর মাধ্যমে ডেটা মূলত বিভিন্ন সাবলীলভাবে এর বিভিন্ন ব্রাউজিং করে বিভিন্ন ভাষার কারিকুলাম করে এটাকে কি করা হয়, ভাষাটাকে প্রকাশ করা হয়। এই জন্য উত্তর হচ্ছে ডেটা উপস্থাপনের ভাষা, এটা হচ্ছে উত্তর। আর ওয়েব ব্রাউজারের ক্ষেত্রে যদি আমরা দেখি, ওয়েব ব্রাউজার আমরা সবাই জানি ওয়েব ব্রাউজার কতগুলো আছে। গুগল আছে, তাই না? গুগল আছে, গুগল ক্রোম আছে, তারপরে এরকম করে আমরা যদি বলি উইকিপিডিয়া থেকে শুরু করে আরো বেশ কিছু আমাদের ওয়েব ব্রাউজার রয়েছে। এবং সবার শেষে প্রোগ্রামের ভাষা কখনো HTML দিয়ে হয় না। প্রোগ্রামের ভাষা যেমন আমরা যদি বলি যে আমাদের AI বর্তমান যেটা আছে, AI ওপেন AI ChatGPT আমরা যেটা ইউজ করি, এটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। ভাষাকে কি করে কনভার্ট করে প্রোগ্রামের ভাষায় নিয়ে আসে, অর্থাৎ আপনার চাওয়া পাওয়াকে তারা প্রোগ্রামিং করে কি করে ভাষাতে রূপদান করে। তার মানে এটা উত্তর হচ্ছে ডেটা উপস্থাপনের ভাষা। ফিফা 2026 বিশ্বকাপের বলের নাম কি? দেখেন ভালো করে, ফিফা 2026 বিশ্বকাপের বলের নাম কি? এই বছরের নভেম্বরে কিন্তু 2026 বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। আর এটা হচ্ছে কততম? এটা যদি আমরা বলি যে ফিফা 2026, এটা 3টি দেশে হচ্ছে। কয়টি দেশে? 3টি দেশ। তার মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো, একই সাথে 3টা দেশে এই ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি এটাও মনে রাখবেন যে এই ফিফা বিশ্বকাপে একটা বল আছে, যে বলটা দিয়ে খেলবে মূলত খেলোয়াড়রা। এটা যদি প্রথমে আমরা বলি অ্যালেন ট্রায়রো আস্টেকা ট্যাঙ্গো, এই বলগুলোর নাম যদি আমরা বলি রিহাল, আমরা যদি দেখি রিহাল বলটাও ছিল। রিহালও যদি আমরা ধরি, রিহাল হচ্ছে আপনাদের 2022 সালের যে ফিফা বিশ্বকাপ ছিল, 2022 সালের ফিফা বিশ্বকাপের বলের নাম ছিল এটা। আর ট্রায়নো হচ্ছে যদি আমরা বলি কি ট্রায়ন্ডা, এই যে 2026 সালে যে বলটা দিয়ে খেলা হবে এটা হচ্ছে ট্রায়ন্ডা। কোনটা? ট্রায়ন্ডা নামের যে বল আছে, ট্রায়ন্ডা নামের বল দিয়ে মূলত 2026 সালে আমরা যে বিশ্বকাপটা উপভোগ করবো, বিশ্বকাপকে দেখা হবে বা খেলবে খেলোয়াড়রা।
প্রথম বিশ্বযুদ্ধে অক্ষ শক্তির দেশ কোনটি ছিল? সবাই কম বেশি জানি প্রথম বিশ্বযুদ্ধ কত থেকে কত ছিল। 1914 থেকে 1919 সাল পর্যন্ত এটা কি ছিল, বিদ্যমান ছিল। মূলত আমরা যদি দেখি এটা শুধুমাত্র একজন রাজপুত্রের জন্যই এই বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। সেটা কিন্তু কিসের? অস্ট্রিয়া রাজপুত্র, তাই না? অস্ট্রিয়া রাজপুত্রের জন্যই এই বিশ্বযুদ্ধ, অর্থাৎ অস্ট্রিয়া রাজপুত্র তার ওয়াইফকে নিয়ে নতুন বিবাহ, তার ওয়াইফকে নিয়ে মূলত বসনিয়াতে কি করতে গিয়েছিল? হানিমুন করতে গিয়েছিল। কিন্তু পথিমধ্যে তাকে তার ওয়াইফ সহ বম বাস্ট করে মেরে ফেলা হয়। কথিত আছে গুলি করে মারা হয়। এই গুলি করে মারার কারণে অস্ট্রিয়া তাদেরকে বসনিয়া এবং আমরা যদি দেখি যে এর এস্তোনিয়া থেকে শুরু করে আর যে দেশগুলো আছে, এই দেশগুলোকে মূলত তা কি করে? সতর্ক করে দেয় যে সাইবেরিয়া আছে এখানে, সতর্ক করে মূলত দেয় যে সার্বিয়া যেটা রাষ্ট্র আছে, তা আপনাদেরকে 48 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে কি করতে হবে? এই রাজপুত্রকে কারা মেরেছে তার খুনিদের বের করতে হবে। তার 48 ঘন্টায় কোনো ক্লু পায়নি এবং এর পরবর্তী সময় তাদেরকে 1 মাস সময় দেওয়া হয়েছিল। 1 মাসও কোনো ক্লু না পাওয়ার কারণে 28 জুলাই থেকে মূলত 2014 সাল থেকে এই বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। এটা 19 সাল পর্যন্ত কি ছিল? স্থায়ী ছিল। আর এখানে কিন্তু আমরা দেখেছি অক্ষ শক্তি, মিত্র শক্তি প্রথম বিশ্বযুদ্ধেও যা ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধেও তা ছিল। এখানে অক্ষ শক্তি রাশিয়া, বেলজিয়াম এবং ফ্রান্স তিনটাই ছিল মিত্র শক্তির দেশ। কিছু ছিল? মিত্র শক্তি। অক্ষ শক্তি বলতে যারা শুরু করে, হ্যাঁ, আর যারা মিত্র শক্তি বলতে যারা মূলত পরবর্তীতে একত্র হয়ে এদের বিরুদ্ধে যুদ্ধ করে। অক্ষ শক্তি বলতে সব প্রথমে যারা যুদ্ধটাকে শুরু করে সেটাকে মূলত বোঝানো হয়ে থাকে। সো এখানে বলা হচ্ছে যে মিত্র অক্ষ শক্তি দেশ ছিল কোনটি? অক্ষ শক্তির দেশ ছিল বুলগেরিয়া। বুলগেরিয়ার সাথে কি ছিল? জার্মানি ছিল। কে ছিল? জার্মানি ছিল। তো বুলগেরিয়া, জার্মানি থেকে শুরু করে আরো বেশ কিছু দেশ প্রথম বিশ্বযুদ্ধের সময় অক্ষ শক্তি হিসেবে কাজ করেছিল। এর মধ্যে যদি আমরা দেখি যে অস্ট্রিয়াও ছিল, হাঙ্গেরিও ছিল, আর্মেনিয়াও ছিল। ঠিক আছে, অস্ট্রিয়াও ছিল, অস্ট্রিয়া, আর্মেনিয়া, হাঙ্গেরি, এই সকল দেশ ছিল কি? বসনিয়াও ছিল এই দেশের মধ্যে। কে ছিল? বসনিয়া। এগুলো সব ছিল অক্ষ শক্তির দেশ। পাশাপাশি রাশিয়া, বেলজিয়াম, ফ্রান্স, ইতালি থেকে শুরু করে অন্যান্য সকল দেশ ছিল মিত্র শক্তি, মানে তারা একত্র হয়ে মূলত জার্মানির বিপক্ষে যুদ্ধ করেছিল। এবং আমরা এটা সবাই জানি প্রথম বিশ্বযুদ্ধেও কিন্তু জার্মানি পরাজিত হয়, তাই না? প্রথম বিশ্বযুদ্ধ জার্মানি পরাজিত হয়, চূড়ান্ত রূপে পরাজিত হয়। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ জার্মানি, দেখেন এর মাঝখানে মাত্র 20 বছরের মতো সেটা কি ছিল? বাদ ছিল। জার্মানি যখন প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিকে এই কনভেনশন অনুযায়ী যখন কি করা হলো? শাস্তিযোগ্য করা হলো, শাস্তি দেওয়া হলো, তখন কিন্তু হিটলারের উত্থান হলো। হিটলার ছিল তখন জার্মানির প্রথম বিশ্বযুদ্ধের একজন সৈনিক মাত্র। কে ছিল? প্রথম বিশ্বযুদ্ধের একজন মাত্র সৈনিক ছিল হিটলার। সেই সৈনিক থেকে হিটলার হয়ে উঠল জার্মানির চ্যান্সেলর। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময় আমি একটু জাস্ট বলি, 1920 সালে তিনি মূলত দেশে ফিরে যান এবং 1923 সালের মধ্যে তার এই নাৎসি দল, যেটাকে আমরা বলে থাকি নাৎসি বাহিনী বা দল, তিনি গঠন করে ফেলেন। এই নাৎসি বাহিনী গঠন করার পরে মাত্র 10 বছরের মাথায় 1933 সালে হিটলার চ্যান্সেলর নিযুক্ত হন। 33 সাল থেকে নির্বাচন, এই 10 বছর তিনি নির্বাচন করে বারবার হেরে যান এবং সর্বশেষ তিনি একটা মাত্র পদ্ধতি অবলম্বন করেন যেটার মাধ্যমে জিতে যান। সেটা হচ্ছে যদি হিটলার নির্বাচনে জিতে যায় তাহলে হিটলার জার্মানির উপর যে অত্যাচার নির্যাতন করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে সেই প্রতিশোধ সে নিবে। অর্থাৎ মানুষ স্বভাবতই স্বাধীনতা প্রিয়, স্বাধীন চেতা আমরা, তাই না? সো সেই প্রতিশোধ সে নেবে। এই প্রতিশোধ নেওয়ার জন্য মূলত হিটলারকে তারা কি করলো? চ্যান্সেলর হিসেবে নিযুক্ত করলো। তিনি কিন্তু তার কথা রেখেছিলেন। আপনারা সবাই দেখেছি যে হিটলার চ্যান্সেলর হওয়ার পরে সকল মানে যাদেরকে যে তাদেরকে শাস্তি দিয়েছে মোটামুটি ভাবে সবাইকে শায়েস্তা করা শুরু করে দেয়। এবং তার প্রথম আক্রমণ ছিল পোল্যান্ড, কারণ প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্স এবং জার্মানির মাঝখানে একটা ভূখণ্ড, ছোট ভূখণ্ড নিয়ে পোল্যান্ড গঠিত হয়েছিল।
এই জন্য তিনি পোল্যান্ডকে দখল করার জন্য আক্রমণ করেন এবং পরবর্তীতে আস্তে 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 44 সালের মধ্যে মোটামুটিভাবে বিশ্বের অর্ধেক জায়গা জার্মানির দখলে চলে এসেছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে হিটলারের বাহিনীর বেশি আনন্দ ফুর্তি এটা একটা জায়গা ছিল, এবং পাশাপাশি অহংকার ভাব, অর্থাৎ তিনি প্রচুর পরিমাণ অহংকার করেছিলেন যে এখন আমাদের সাথে আর কে পারবে, এখন আমাদের সাথে আর কে পারবে। এই যে অহংকার ভাব, এই ব্যাপারগুলো হিটলারকে শেষ করে দিয়েছিল। এবং এই শেষ করার যদি আমরা রেজাল্টটা বলি, 45 সালে হঠাৎ করে হিরোশিমা নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বোম ফেলানো এবং পরবর্তীতে ভীত ও সন্ত্রস্ত হওয়া, তার আগেই হিটলার কি করেছিল, তারা আত্মসমর্পণ করেছিল। জুন মাসের দিকেই মূলত তাদের জার্মানির অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সে আত্মসমর্পণ করে এবং হিটলার কিন্তু নিজেই মারা যায়, আর তাকে কেউ মারার সুযোগ পায়নি। এই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোটামুটি ফলাফল। যদি আমরা বলি, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় একই লেভেলে, একই দেশের দ্বারা সবচেয়ে বেশি সংঘটিত হয়েছিল। বাংলাদেশ আন্তর্জাতিক খাদ্য ও কৃষি সংস্থার FAO এর সদস্যপদ লাভ করে কবে? 14 মার্চ 1972, 16 ডিসেম্বর 1972, 12 অক্টোবর 1972, 12 নভেম্বর 1973 সাল। এটা যদি আমরা তারিখগুলোকে একটু মেনশন করে দেই, 14 মার্চ এরকম কোনো ডে নাই, এটা বাদ দিয়ে দিতে পারি আমরা। 16 ডিসেম্বর যদি বলি, 16 ডিসেম্বর 1972 সালে আমরা কি পাই বলেন তো? 16 ডিসেম্বর 1972 সালে সর্বপ্রথম আমরা যদি বলি আমাদের সংবিধান কার্যকর হয়, সংবিধান কার্যকর হয় বাংলাদেশের। এরপর যদি 12 অক্টোবর বলি 1973 সাল, কোনো কিছুই আমাদের এটার সাথে কোনো রিলেটেড নাই। সো আমাদের উত্তর হচ্ছে 12 নভেম্বর 1973 সাল। অর্থাৎ আমরা FAO যদি আমরা বলি, খাদ্য কৃষি গবেষণা যদি আমরা বলি, এটার FAO, এটাকে বলা হয় FAO এর পুনরূপ হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ORG, একটু সংক্ষেপে লিখতে দিচ্ছি। এর সদস্যপদ আমরা পাই কত সালে? 12 নভেম্বর 1973 সালে। এরপর আমরা জানি যে আরো বেশ কিছু সদস্যপদ আমরা 72 সাল থেকেই প্রথম কমনওয়েলথের সদস্যপদ পাই। তারপরে আমরা 73-এ FAO এর সদস্যপদ, 74-এ আমরা জাতিসংঘ থেকে আরো বেশ কিছু সংগঠনের সদস্যপদ পাওয়া শুরু করি, এবং আস্তে আস্তে আমরা এখন পর্যন্ত আমরা বেশ কিছু সংগঠনের প্রত্যেকটা বছরে একটা সংগঠনের সদস্যপদ আমরা পেয়ে যাচ্ছি। বাংলাদেশের সংবিধানে কত ধরনের মালিকানার কথা বলা আছে? সংবিধানে মালিকানার কথা বলা আছে 4 ধরনের মালিকানা, 5, 3 এবং 2। উত্তর হচ্ছে 3 ধরনের মালিকানার কথা বলা আছে। কত ধরনের? সংবিধানের 3 ধরনের মালিকানার কথা বলা আছে। যদি আমরা এই 3 ধরনের মালিকানার মধ্যে দেখি, সমবায়ের ক্ষেত্রে সমবায়ের মালিকানা আছে। এরপর আরো বেশ কিছু মালিকানার ক্ষেত্রে যদি আমরা দেখি যে সংবিধানে কিসের মালিকানা, ব্যক্তি মালিকানার কথা বলা আছে, রাষ্ট্রীয় মালিকানার কথা বলা আছে এবং সমবায় মালিকানার কথা বলা আছে। তাহলে উত্তর হচ্ছে 3, ব্যক্তি মালিকানা, সমবায় মালিকানা এবং রাষ্ট্রীয় মালিকানা। এই 3 ধরনের মালিকানার কথা বলা আছে সংবিধানে। হ্যাঁ, রাষ্ট্রীয় মালিকানা। তাহলে সমবায়, ব্যক্তি, রাষ্ট্রীয়, সমবায়, ব্যক্তি এবং রাষ্ট্রীয়, 3 ধরনের মালিকানার কথা সংবিধানে বলা আছে। এবং সবার শেষ প্রশ্ন যদি আমরা যাই, বিশ্ব ক্ষুধা সূচক GHI এ বাংলাদেশের অবস্থান কত? বিশ্ব ক্ষুধা সূচক GHI তে বাংলাদেশের অবস্থান কত? এটা কিন্তু সাম্প্রতিক প্রশ্ন, অর্থাৎ 2025 সালের প্রশ্ন। এটা আপনাদের আবার 2026 সাল বা এর পরবর্তী সময় গেলে কিন্তু এই প্রশ্নটা চেঞ্জ হয়ে যেতে পারে, তখন আমরা এই ধারা থেকেও ফিরে আসতে পারি। এটার উত্তর হচ্ছে 85তম। কততম? 85তম। আর এই ক্ষুধা সূচকটার মধ্যে বিশ্বের 100টা দেশ, কত? বিশ্বের 100টা দেশকে মূলত মেজার করা হয়েছে। 100টা দেশের মধ্যে বাংলাদেশ 85তম ক্ষুধা সূচকে। এক্ষেত্রে যদি আমরা দেখি বাংলাদেশে বর্তমান দারিদ্রতার হার কত বলেন তো দেখি? 29 নাকি 29% প্লাস দারিদ্রতার হার। অতি দারিদ্রতার হার বলা হচ্ছে, অনেকে বলে থাকে যে 6% হ্যান ত্যান এটা ওটা, কিন্তু এখন বাংলাদেশে অতি দারিদ্রতার হার 9%-এরও বেশি, তাই না? 9%-এরও কিন্তু বেশি দারিদ্রতার হার, 29%-এরও বেশি বলা হচ্ছে। অথবা অনেকের তথ্য মতে বলা হচ্ছে 27.93% দারিদ্রতার হার বর্তমান বাংলাদেশে
আছে কত 27.93%। এটা কিন্তু আমাদের 18.7% ছিল, বিগত সরকার বলেছে, কিন্তু ওটা আসলে ওরকম মেজার করে বা ওরকম করে যদি বলা হয়নি। আর এটা 123টা দেশের মধ্যে বাংলাদেশ হচ্ছে 85তম। কততম? বাংলাদেশ 123টা দেশের মধ্যে বাংলাদেশ হচ্ছে 85তম। বাংলাদেশের স্কোর যদি আমি বলি, জিএসআই স্কোর কতটুকু? জিএসআই স্কোর হচ্ছে বাংলাদেশের 19.2। কত? 19.2 হচ্ছে বাংলাদেশের স্কোর জিএসআই। তাহলে ক্ষুধা সূচকে কিন্তু আমরা খুব বেশি একটা এগিয়ে নাই, তাই না? আমরা কি খুব বেশি এগিয়ে আছি ক্ষুধা সূচকে? মোটেও না, ক্ষুধা সূচকে আমরা অনেকটা পিছিয়ে আছি। তাহলে আমরা হচ্ছে কততম? 85তম। এই মোটামুটি আজকে আপনাদের সাথে আলোচনার বিষয়বস্তু ছিল। খুবই কম প্রশ্ন ছিল এবং আলোচনা করার মতো তেমন কোনো প্রশ্ন ছিল না। তারপরে যেগুলো চেষ্টা করেছি যে আপনাদের আলোচনা করার জন্য, ইনশাল্লাহ নেক্সট আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে আবার নতুন করে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।